গুড মর্নিং। আজকে 18 তারিখ, 18ই অক্টোবর 2025। এখন সকাল 9:30। আমরা রয়েছি আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে এবং আজকে এই ভিডিওতে কাবুলের অনেক জায়গা ঘুরবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের কাবুল ভ্রমণের গল্পে। শোর বাজারেই আমাদের খুঁজতে হবে উত্তমচাঁদ মালহোত্রার বাড়ি। এই মহল্লাতেই কোনো একটা বাড়িতে ছিলেন নেতাজি। এই বাড়ি, আবারও বলছি, আমাদের প্রত্যেক ভারতীয়দের জন্য এক তীর্থক্ষেত্র। বাবর মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। ঘড়িতে এখন 1:33। আমরা এলাম কাবুল জুতে, আর এখানে আপনাদেরকে বলবো মারজান লায়নের গল্প। शिवाजी का घर जो था हाँ, वो अब मंदिर बन गया। कहाँ पे है? उधर उस साइड जा सकते हैं? हाँ जी, मैं चलता हूँ। चलिए 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 चलिए। फिर वो सुभाष जी का घर है? I cannot resist much. Cannot resist. Thank you so much. চলুন যাত্রা শুরু করা যাক। বাইরে মোহাম্মদ ওয়েট করছে ট্যাক্সি নিয়ে। গুড মর্নিং, কেসে হ্যাঁ আপ? ওকে কালকে রাত্রেই বলে দিয়েছিলাম, ওকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং এই গাড়ির বেল্ট কাজ করে না, বেল্ট ছাড়াই বসতে হবে। আজকে যে জায়গাগুলো আমরা যাব তার মধ্যে জু রয়েছে, বাবরের সমাধি রয়েছে, আর যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে আমাদের সেটা হচ্ছে 1941 সালে এই শোর বাজারেই কোনো একটা বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু মহানিষ্ক্রমণের পথে কাবুলে 40 দিন কাটিয়েছিলেন। ওই বাড়িটা খুঁজে বার করার চেষ্টা করব, উত্তমচাঁদ মালহোত্রার বাড়ি। জানি না সেটা খুঁজে পাবো কিনা, কিন্তু খোঁজার চেষ্টা একবার করব। বর্তমান কাবুলে লাহোরি দরওয়াজা সংলগ্ন শোর বাজারে উত্তমচাঁদ মালহোত্রার বাড়ি খুঁজে বার করা আর খড়ের গাদায় সূচ খোঁজা একই ব্যাপার। তাও এই বাড়ি যেহেতু আমাদের কাছে তীর্থক্ষেত্র, আপ্রাণ চেষ্টা তো করবই। অনেকেই আপনারা শঙ্কা প্রকাশ করেছেন যে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, সব কিছু ঠিক আছে তো? একদম ঠিক আছে, সেগুলো আগের ভিডিওতেও বলেছি। গতকাল আমরা বামিয়ান থেকে ফিরেছি, সেই পর্ব দেখেছেন। আজকে এই বর্ডারে যে শেলিং হচ্ছে বা কিছু হচ্ছে তার প্রভাব কিন্তু ভেতরে পড়ছে না। আমাদের ওখানে যেমনি হয় না, জম্মু কাশ্মীরে অনেক সময়ই হয় শেলিং হয়, গোলাগুলি চলে, তাতে কি আমাদের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ে? নিশ্চয়ই পড়ে না। দিল্লিতে বলুন, বম্বেতে বলুন, অমৃতসরে বলুন, সেসব জায়গায় কোনো সমস্যা হয় জীবনযাত্রায়? না, সেসব জায়গায় বেড়াতে গেলেও কারো কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, পাকিস্তান যদি মাঝে মাঝে এরকম কাবুলেও শেল ফেলে দেয়, যেটা আমরা যেদিন এসেছিলাম সেদিন করেছিল, কাবুলে একটা প্রিসিশন অ্যাটাক করেছিল এক টিটিপি লিডারকে হত্যা করার জন্য, যদিও সেটা সাকসেস হয়নি। তো সেরকম কিছু হলে, সেই ডামাডোলে যদি আমরা পড়ে যাই তাহলে সমস্যা হতে পারে, তাছাড়া সমস্যা নেই। একটু আগে কামিয়ার থেকে ফোন করেছিল, সেটা ওরা ডকুমেন্ট চাইছে। কালকে আমাদের ফ্লাইট। ডকুমেন্ট বলতে এখানে আমাদের পাসপোর্ট, ভিসা, এগুলো সব ছবি কামিয়ারকে পাঠাতে হলো, কারণ ওরা ওগুলো আবার দিল্লিতে পাঠাবে ফর অ্যাপ্রুভাল, যেই প্যাসেঞ্জাররা ট্র্যাভেল করবে। তো সেগুলো আমরা পাঠিয়ে দিলাম। এটা নতুন আমাদের কাছে এই অভিজ্ঞতা, যে আমরা যখন কোনো জায়গা থেকে দেশে ফিরি তখন আবার দিল্লির অ্যাপ্রুভাল লাগে। এটা এই আফগানিস্তানের ক্ষেত্রেই ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, এই জায়গাটার নাম, যা মোহাম্মদ বলছে যে মিনার নিজাদ বলে এখন, আগে এই জায়গাটাই ছিল লাহোরি দরওয়াজা। এর আশেপাশেই শোর বাজার, শোর বাজার ইধার। আচ্ছা, শোর বাজারেই আমাদের খুঁজতে হবে উত্তমচাঁদ মালহোত্রার বাড়ি। এই বাড়ি, আবারও বলছি, আমাদের প্রত্যেক ভারতীয়দের জন্য এক তীর্থক্ষেত্র। জানি না ভারত সরকার এই জায়গাটা সংরক্ষণের জন্য আফগান সরকার এর আগে বা বর্তমানে তাদের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা বা প্রস্তাব দিয়েছেন কিনা, কিন্তু এই জায়গাটা সংরক্ষণ অবশ্যই প্রয়োজন ছিল। কোনো সরকারই হয়তো সে ব্যাপারে সদিচ্ছা দেখাননি। নাহলে আজকে কাবুলে এই জায়গাটা আমাকে খুঁজতে হবে কেন, তাই না পৃথ্বীজিৎ? আমাদেরকে খুঁজতে হবে এখন গিয়ে। হ্যাঁ, একদমই তাই। এখানে গাফিলতি কার বিচার করবেন আপনারা, আমাদের মন্তব্য নিষ্প্রয়োজন। হ্যাঁ,
এই একটি মানুষ হ্যাঁ। যিনি সবসময় পূর্ণ স্বরাজের জন্যে লড়াই করেছেন, ঠিক। যে আধা দিতে চলবে না, দিলে পুরোই দিতে হবে। আমার দেশ, আমার জায়গা, আমাকে ফিরিয়ে দিতে হবে। অর্ধেক ফিরিয়ে দিলে হবে না, অর্ধেক ফিরিয়ে দেবে আর মাথার ওপর অন্য বসে থাকবে, তাতে সে রাজি হয়নি, রাজি হওয়ার এবং কথাও না। ভেবে দেখুন সেই সময় সেই মহানিষ্ক্রমণ একজন বাঙালি কিভাবে পেশোয়ার এসে সেখান থেকে সেই দুর্গম গিরিপথ পেরিয়ে কাবুল, জালালাবাদ হয়ে কাবুল এলেন, তারপর সেখান থেকে চলে গেলেন রাশিয়া, সেখান থেকে জার্মানি থেকে সাবমেরিন করে জাপানে গিয়ে আজাদিন বাহিনীর দায়িত্ব নিলেন। রাসবিহারী বসু ততদিন আজাদিন বাহিনী তৈরি করে ফেলেছেন, সেই দায়িত্ব নিয়ে আজাদিন বাহিনীকে সুসংগঠিত করে ভারত আক্রমণ করলেন। এই যে কর্মকাণ্ড, এটা কিন্তু 1941 থেকে 1944-45 গোড়া, ব্যাস এর মধ্যে 3 বছর, 3.5 বছর, তার মধ্যে কেন জানি না অভাবনীয় কর্মকাণ্ড, কি অভাবনীয় মানে সাহস, কি অভাবনীয়, মানে কি বলবো, এটাকে ভাষা নেই আমাদের, জানেন তো। আর আজকে সেই মানুষটি, তিনি কোথায় এসে থেকেছিলেন তা আমাদের খোঁজ করতে হচ্ছে। ধর্মশালা इधर है, ओके, अंदर चलता है, चलो इधर है। চলিয়ে এটা বলছে একটা ধর্মশালা। এখানে গিয়ে একটু খোঁজ নেওয়া যাক নাকি? হ্যাঁ, এটা একটা হিন্দু ধর্মশালা কাবুলে। এই দরজায় ভেতরে ঢুকতে হবে, সাংঘাতিক প্রোটেক্টেড। দায়িত্বে রয়েছেন, এবার উনি বলছেন ভেতরে এখন যাওয়া যাবে না, আর অন্য একটা জায়গায় অফিস রয়েছে, সেখানে করে তারপর আসতে হবে। থ্যাংক ইউ, ওকে, বাই বাই। এখানে আমি জিজ্ঞেস করলাম যে উত্তম চাঁদ মালহোত্রার বাড়ি বলে কিছু জানেন কি না। উনি ওপাশে শোরবাজারের দিকে দেখাচ্ছেন, দেখি গিয়ে। কাতে পরমান বলে একটা জায়গা আছে, সেখানে অফিস আছে, সেখানে লিখিয়ে তারপর এখানে আসতে হবে, এখানে থাকাও যাবে। তো আরেকটা ধর্মশালা আছে এ বললো এই দিকে, এটা হিন্দুদের, সেখানেও থাকা যেতে পারে। তো এখন মোহাম্মদ সেখানে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা হিন্দু ধর্মশালা। এখানে না একটা সমস্যা হচ্ছে, স্থানীয় লোকেরা শিখ আর হিন্দু দুটোকে গুলিয়ে ফেলে। এটা যেটা মনে হচ্ছে গুরুদ্বারা দ্বারা ম্যানেজড একটা ধর্মশালা, কিন্তু কেউ নেই এখানে। হ্যাঁ, পুরোই ফাঁকা। একটু বয়স্ক কাউকে না পেলে তো জানাও যাবে না, বোঝাও যাবে না। একটু বয়স্ক কেউ যদি থাকতো কেউ তাকে নেই, জিজ্ঞেস করা যেতে একটি পারতো। বাচ্চা আছে, ও তো কিছুই জানবে না। ও এখানে দেখভাল করছে। থ্যাংক ইউ, ओके। कोई नहीं है इधर? नहीं, इधर कोई नहीं है। मेरा कभी आता है। আচ্ছা, ইন্ডিয়া সে। এটা হচ্ছে পেছন দিকটা, এদিকে বেরোনোর জায়গা রয়েছে। ও না, এটাও বাউন্ডারির মধ্যেই। ভাবা যায় এত বড় একটা জায়গা, অথচ কেউ নেই। ঋত্বিজিৎ, বলো। এবার একটু বিতর্ক হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। বলছি, ভারতবর্ষ থেকে কাউকে কিন্তু চলে যেতে হয়নি কোনোদিনও। হয়নি। হ্যাঁ, কিন্তু এখান থেকে সবাইকে চলে যেতে হয়েছে। ঠিক। उत्तम चाँद मल्होत्रा, उनका मकान इसको यहाँ। मालूम नहीं है। नहीं, मेरे को नहीं मालूम, ये वो बड़ा वाला गया बाहर, अच्छा, बड़ा मालूम है। इधर वो बाहर चला गया है। किधर गया? पता नहीं बाहर गया बाजार में। गुरजीत। गुरजीत। गुरजीत का नाम नाम उसका है। गुरजीत है। अच्छा, गुरजीत है। वो 12 बजे के बाद आ गया, वो एक ओके। दूसरा है, वो गया इंडिया। इंडिया गया। ओके, फिर हम लोग 12 बजे के बाद एक बार आएंगे। ঠিক আছে, চলিয়ে। এই মহল্লাতেই কোনো একটা বাড়িতে ছিলেন নেতাজি। মানে আমরা আমাদের সেই পরম তীর্থক্ষেত্রের আশেপাশেই রয়েছি। হ্যাঁ, কিন্তু এই যে বললাম, দুর্ভাগ্যের বিষয়, সদিচ্ছার অভাবে সরকার যেহেতু সংরক্ষণ করেননি বা মার্ক করে রাখেননি পার্টিকুলার কোন জায়গাটায় ছিলেন, সেই জন্য আমাদেরকে অসুবিধা হচ্ছে।
হ্যাঁ हम लोग इंडिया से है তো ইনি বলছেন ইনি জানেন এখানে হিন্দুরা কোথায় ছিল আগে। এই বাড়িটা বলছে এখানকার এক হিন্দু পরিবারের। अभी थोड़ा আমরা- थोड़ा है। বেল বাজিয়েছি, দেখা যাক এখানে কেউ খোলে কিনা দরজা। Barajak সিম্বল সিম্বল দেখে যা মনে হচ্ছে এনারাও শিখ, কিন্তু কেউ আছে বলে মনে হচ্ছে না। সন্দেশ না অনেকবার বেল বাজালাম, কেউ খুলছে না। এটা এই ধর্মশালাটার, শিখদের যে ধর্মশালা দেখালাম তার ঠিক পেছনে। আর এখানে পুরো মহল্লাটাই একসময় হিন্দুদের ছিল। আর এখানেই কোনো বাড়িতে নেতাজি ছিলেন। এবার কোন বাড়ি সেটা ট্রেস করা ইম্পসিবল। আর এই জায়গা বলছেন কোন জায়গায়, সেখানে গিয়ে একবার দেখি যে হিন্দু মহল্লা ছিল যেটা। काते परवान, काते परवान, परवान में ओके चलिए काते परवान चलते हैं। করার নেই, আপাতত কাটি পরওয়ান যাই। সেখানে আরও কিছু হিন্দু পরিবার আছে, তাদের সঙ্গে কথা বলি, দেখি যদি পাওয়া যায়। তা না হলে আর কিছু করার নেই। চেষ্টা তো চালাই আমাদের তরফ থেকে, তারপর দেখা যাক। মানে এখানে কেউ কিছু বলতেই পারছে না। হ্যাঁ, মানে এই মানে যে বয়স্ক লোকজন যদি পেতাম নেতাজি একটু- এখানে ছিল, সেই বাড়ি আশেপাশেই হবে। আমরা না মনে হয় 100-200 মিটারের মধ্যেই আছি সেই বাড়িটার, কিন্তু এত অক্ষম নিজেকে কখনো লাগেনি জীবনে, বুঝলেন তো? মানে এত অক্ষম লাগছে, এত মানে অশান্তি লাগছে মনের মধ্যে। হ্যাঁ, রাগ হচ্ছে সত্যি, যে কারণে আমরা বলছি যে আমাদের সরকারের উচিত ছিল এই জায়গাটাকে সংরক্ষণ করে করা। আমাদের জন্য রাখা। নেতাজির মতো একজন মানুষ। একটুখানি সময় আছে, আগে বাবরের মুসোলিয়ামটা দেখে নিই, তারপরে কাটি পরওয়ান, তারপর আবার এখানে ফেরত আসতে পারি। মনটা খারাপ হয়ে গেল, বুঝলেন? এত কাছে এসেও মাথা ঠেকাতে পারলাম না। সত্যি রে, হ্যাঁ, সত্যি আমাদের- খারাপ তো লাগছেই। এই পরম তীর্থক্ষেত্রে একবার মাথা ঠেকিয়ে গেলে জীবন সার্থক মনে হতো। ওই যে তোকে বললাম, নেতাজি স্বয়ং যে নিজের আগে দেশকে সবসময় রেখেছে, সে নিজের দেশেই অবহেলিত, আর অন্য দেশের কথা আর কি বলবো। ঠিক, বাঙালি হিসেবে এই জ্বালা, এই রাগ, এই লজ্জা কোথায় রাখি বলুন? আবারও ওই যে আমরা ভদ্রলোক, বামিয়ানের ভিডিওতে বলেছিলাম, ভদ্রলোক হিসেবে আমরা তো আর বন্দুক তুলে নিতে পারি না প্রতিবাদের ভাষা হিসেবে। নেতাজি যদিও নিয়েছিলেন। দেখ শিবাজি, কোথাও গিয়ে আমার মনে হয় হ্যাঁ, যে সমগ্র ভারতে তো বটেই, হ্যাঁ। নেতাজির যে প্রাপ্য সম্মান যেটা পাওয়া উচিত ছিল সেটা পায়নি। অবশ্যই না। এবং আমাদের বাঙালিদের কাছেও কি সে প্রাপ্য সম্মানটা পেয়েছে সেটাও মনে হয় না। আমাদের বাঙালিও একটা অদ্ভুত ব্যাপার। এবং এই যে উনি অস্ত্র তুলে নিয়েছিলেন, তাতেও অনেক রকম অসুবিধে হয়েছিল, কিন্তু অস্ত্রের বিরুদ্ধে তো অস্ত্রই লাগবে, সেটাই তো স্বাভাবিক। একদম। দর্শন এক জিনিস, আর প্র্যাকটিক্যাল পরিস্থিতি সেটা আরেক জিনিস। ভিক্ষা চেয়ে কখনো স্বাধীনতা পাওয়া যায় না, এটা আমি কখনো বিশ্বাস করি না। 1941 সালের মার্চ মাসে 2 ভাগে ছিলেন উনি, মোট 40 বা 41 দিন। হ্যাঁ, প্রথম ওনার বোধহয়- সঙ্গী ছিল ভগত রাম, যিনি পেশোয়ার থেকে নেতাজিকে নিয়ে নিয়ে এসেছিলেন। কাবুল অব্দি এসেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে এসে একজন উনি বোধহয় একটা এমনি সরাইখানেতেই উঠেছিলেন আর কি। তারপরে উনি এই উত্তমচাঁদ হ্যাঁ মালহোত্রার বাড়িতে মালহোত্রার আসেন। আশ্রয়, মানে তার এখানে আসেন আর কি, উনি নিয়ে আসেন। এই পুরো জায়গাটাই হচ্ছে শোর বাজার। ये जगह सब शोर बाजार শোরবাজারে শোরগোল আছে। হ্যাঁ, এখানেই বলছে যা আমাদের মোহাম্মদ, যে এখানেই খুদাগাওয়া সিনেমার শুটিং হয়েছিল। ইহা পে না? उधर पुल है আচ্ছা, সেই বিখ্যাত গান কি জানো? তু মুঝে কবুল मैं तुझे कबूल इस बात का गवाह खुदा। 1 মিনিট, এই জায়গাতে হয়েছিল সেই শুটিং। এই সেই জায়গা। আজকে শনিবার, আফগানিস্তানের সপ্তাহের প্রথম দিন। আজকে সেই জন্য কাবুলে প্রচুর ট্রাফিক, খুব স্লো মুভ করতে হচ্ছে, জ্যাম লেগে যাচ্ছে মাঝে মাঝেই। এই যে এটাই বাবর গার্ডেন, এখানেই বাবরের সমাধি রয়েছে। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাই গেট দিয়ে ভেতরে ঢুকে এই রকম একটা চত্বর। বাবরের মকবরা তো রয়েছে,
সেই সঙ্গে এখানে একটা বোধহয় মসজিদ আছে, যেটা তাজমহলের আগে বানানো, শাহজাহান বানিয়েছিলেন। এপাশে এটা হচ্ছে, এই বিল্ডিংয়ে একটা মিউজিয়াম রয়েছে। একদল বিদেশি ট্যুরিস্ট। দারুণ সুন্দর গার্ডেন, এটা বেশ ভালো গার্ডেন। এটা 240 ফিটের একটা পথ। আপনারা সবাই জানেন বাবরের নিজের যে জীবনচরিত বাবরনামা, দারুণ সুন্দর একটা গার্ডেন। মনে আছে পৃথ্বীজিৎ, ছোটবেলায় বাবরনামা কে লিখেছিল? এটা আমাদের ইতিহাসে 1 নম্বরের কোশ্চেন হতো। স্কুলের বাচ্চারা এসেছে একদল। এখানে টিকিটের কথা বলা হয়নি আপনাদের। এখানে টিকিট পার হেড ফরেনারদের জন্য 350 আফগানি করে। যারা আফগানিস্তানের বাসিন্দা তাদের কোনো টিকিট লাগে না। আর ক্যামেরার জন্য 100 আফগানি এক্সট্রা দিতে হয়েছে, মানে আমাদের টোটাল দিতে হয়েছে 800 আফগানি। এই সিঁড়ি দিয়ে উঠেই ওপাশে বাবরের মকবরা, মানে মুসোলিয়াম। উজবেকিস্তান বিজয়ের পর শাহজাহান কাবুলে এসেছিলেন 1646 সালে। তখনই তিনি এই মস্ক প্রতিষ্ঠা করেন এখানে এসে। এই মসজিদটা শাহজাহানের তৈরি, এবং তাজমহল তৈরি করার আগেই এই মসজিদ তৈরি হয়েছিল, অনেক আগেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাবরের সমাধিক্ষেত্র। বাবর মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তারই সমাধিক্ষেত্র এটি। এখানে লেখা রয়েছে বাবরস গ্রেভ, এবং এটা প্রোটেক্টেড মনুমেন্ট আন্ডার আর্টিকেল 12 অফ ল অফ প্রিজার্ভেশন অফ হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল মনুমেন্টস অফ আফগানিস্তান। এটা এখানে লেখা রয়েছে বাই দ্য প্রেসিডেন্সিয়াল ডিক্রি ইন 2004। দারুণ সুন্দর বাগানের মাঝে এই সমাধিক্ষেত্র কাবুলে। আসুন, এই হলো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সমাধিক্ষেত্র। পাশে আরও 2টো সমাধি রয়েছে। বলছে বাবরের ছোট ছোট 2জন কোনো সন্তানের, যদিও কিছু লেখা নেই, নাকি সামনের দিকটা কি একবার দেখি লেখা আছে কিনা, মানে এরা তাই বলছে আর কি। বাবরের আরও 2জন সন্তান, তাদের নাকি অল্প বয়সে মারা গেছে, তাদের লেখা আছে, কিন্তু সেটা আমাদের পঠনযোগ্য নয়। এখানে বাবরের একটা ছবি আর কিছু লেখা রয়েছে। সম্রাট বাবর 1530 সালে আগ্রায় মারা গেছিলেন। তারপরে 1540 সালে ওনার দেহটাকে এখানে নিয়ে আসা হয়, এবং 1607 সালে ওনার গ্রেট গ্র্যান্ডসন মানে পুতি জাহাঙ্গীর এই মুসোলিয়ামটা তৈরি করেছিলেন। কিন্তু কবর দেওয়া হয়েছিল 1540-এ। 1540-এ, 1530-এ মারা যাওয়ার পরে এখানে নিয়ে আসা হয়েছিল 1540-এ। আর এই জায়গাটা তৈরি হয়েছিল, এই যে বললাম, জাহাঙ্গীরের সময়। হ্যাঁ, 1607 সালে। বাগানটা কিন্তু অসাধারণ, মানে অনেকটা আমাদের কাশ্মীরের যে বাগগুলো আছে তার কথা মনে করিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ রে, হ্যাঁ, মোগলদের এটা একটা বৈশিষ্ট্য, সুন্দর সুন্দর বাগান বানানো আর কি। হ্যাঁ, কাশ্মীরে যে মুঘল গার্ডেন্স, হ্যাঁ, অনেকগুলো গার্ডেন্স আছে আর কি, তার সঙ্গে অনেক মিল এই গার্ডেনের। এটা হলো কুইন্স প্যালেস। 1993 সালে যে গৃহযুদ্ধ হয়েছিল তখন এটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, এই অবস্থা ছিল দেখুন কি। তারপরে এটাকে আবার রিবিল্ড করা হয়েছে 2008-এ। হারেম সারাই বলে। হ্যাঁ, মানে এটা হারেম ছিল আর কি, যেখানে রানীরা থাকতো। আমরা তো সেই আরব বড়জনের গল্পে বা বিভিন্ন জায়গায় যেটা পড়েছি আর কি, থাকতো হারেম। অনেক অনেক রানী থাকতেন তো, একজন তো না। কুইন প্যালেস নয়, কুইন্স প্যালেস। হ্যাঁ, কুইন্স প্যালেস, মানে অ্যাপোস্ট্রফি এস নয়। না, অ্যাপোস্ট্রফি এস না, শুধু এস, শুধু এস। চলুন ভেতরে ঢোকা যাক। দারুণ সুন্দর ভেতরটা। এই বাড়ির ভেতরে, এই কুইন্স প্যালেসের ভেতরেও আবার একটা ছোট্ট সামনে লন, আর ওপাশে কাবুল শহর দেখা যাচ্ছে। অনেকগুলোই ঘর আছে। হ্যাঁ, সে তো থাকাই উচিত স্বাভাবিকভাবে। আগেকার দিনের রাজারা বাচ্চাদের দম ছিল ভাই। হ্যাঁ, আজকালকার দিনে একটা বিয়ে করে তোরা ঘাবড়ে যাচ্ছিস, আমি এখনো একটাও বিয়ে করতে পারলাম না, ঘাবড়ে গিয়ে। আর এদেরকে মানে সত্যি স্যালুট করতে হয়। হ্যাঁ, বুক চিতিয়ে বিয়ে করে গেছে। এখানে পশ্চিমী ট্যুরিস্ট রয়েছেন অনেকেই, তাদের মধ্যে মহিলাও রয়েছেন দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই হিজাব পরে। আগে অনেক ভিডিওতে বলেছি, আবার বলছি, এখানে
আফগানিস্তানে যদি বাইরের দেশের মহিলারা বেড়াতে আসেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে হিজাব পরতে হবে, মাথায় স্কার্ফ পরতে হবে, সেটা এখানকার নিয়ম। তাহলে আর কোনো সমস্যা নেই। আর ছোট্ট গ্যালারি মতো কিছু ছবি রয়েছে এবং এখানকার ইতিহাস, ব্যাস। আর এখান থেকে কাবুলের ভিউ অসাধারণ লাগবে। এই দেখুন কাবুল, এই জায়গাটা দেখে বলুন এটাই হচ্ছে কাবুল। আগের পর্বগুলোতেও বলেছি, আবারও এই পর্বে বলছি, এই ভিডিও দেখে আপনাদের মনে যে ধারণা কাবুল সম্পর্কে, আফগানিস্তান সম্পর্কে, তার খানিকটাও যদি পরিবর্তন হয় তাহলে আমরা আমাদের এই সফর সার্থক বলে মনে করব। সঠিক, কিন্তু আবার সেই ডিসক্লেমার শিবাজি, হ্যাঁ, যে তার মানে কিন্তু আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি না, নিজেই বিচার বিবেচনা করে আসবেন। যেটা আমরা দেখছি রভাবে সেটাই ঠিক আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক। যদি আপনারা আফগানিস্তান বেড়াতে আসেন তাহলে প্লিজ লেটেস্ট নিউজ সমস্ত কিছু পড়াশুনো করে নেবেন, দেখে শুনে নেবেন, বুঝে নেবেন, নিজে বিচার বিবেচনা করে আসবেন। দারুণ লাগলো। দারুণ জায়গা, দারুণ জায়গা। কুইন ছাড়া, রানীরা ছাড়া, রানীদের প্যালেস দেখলাম। হ্যাঁ, রানীরা থাকলে আরও ভালো হতো। থাকলে তোমাকে দেখতে দিত না, দেখলে তোমার গরদান নিত, তাই না? হ্যাঁ অবশ্যই তাই। এ কি হারেমে পুরুষ মানুষ থাকতো না? হারেমে সেই সময় কারা যেন পাহারায় থাকতো, তাদেরকে বলতো খোজা বা হাফসি, তারা কিন্তু থাকতো। তুই কত কিছু জানিস। তুইও জানিস, তুই ভুলে গেছিস। এখানে জলের ফোয়ারা বা ওই জাতীয় কিছু ছিল এবং জলটা এইখান দিয়ে প্রবাহিত হতো, যেরকম মুঘল গার্ডেন্স শ্রীনগরে গেলে আপনারা দেখতে পাবেন, ঠিক এক্স্যাক্টলি সেম। এখান দিয়ে জল নিচে নেমে যেত, কিন্তু এখন তো সেই রকম জলের চিহ্ন দেখছি না। পৃথিবীর অন্যান্য জায়গায় টুরিস্ট স্পটের মতো এখানেও এই বাবর গার্ডেনের ভেতরে এরকম শপ রয়েছে। বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চান তাহলে এখান থেকে কিনতেই পারেন, মেমেন্টো বা এরকম পোশাক। You like India? Huh? You like India? Yeah, yeah. Okay, glad to meet you. India dost. Dost. Afghanistan, Hindustan, bye bye. Bye bye. Yeah, মিলাও হাত। ওমরকে নিশ্চয়ই মনে আছে আপনাদের, প্রথম যেদিন আমরা কাবুলে এসেছিলাম সেদিন ওমরই আমাদের রিসিভ করেছিল, সর্বজিতের ছাত্র। ওর আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা হয়ে গেছে 11:30টায়। ও ওয়েট করছে আমাদের জন্য। এবার ওকে পিক আপ করবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। জুটা বাকি আছে, আর ওখানে আরেকবার চেষ্টা করব যাওয়ার, শোর বাজারে। যদি ওই ভদ্রলোককে পাওয়া যায় আরেকবার খোঁজার চেষ্টা করব নেতাজির বাড়ি, মানে নেতাজি যেখানে ছিলেন সেই জায়গা, উত্তমচাঁদ মালহোত্রার বাড়ি। দেখা যাক। আগের ভিডিওগুলোতেও বলেছি, আবার এই ভিডিওতেও বলছি, রাস্তায় মহিলাদের সংখ্যা কিন্তু যথেষ্ট রয়েছে। এরকম নয় যে মহিলা রাস্তায় নেই। এই ভুল ধারণা যদি থাকে মুছে ফেলুন। এখানে একটা অসুবিধে রয়েছে, সেটা হচ্ছে আমি ক্যামেরা তাক করে মহিলাদের ছবি তুলতে পারি না, সেই জন্য হয়তো আমি ওভাবে দেখাতে পারছি না। কিন্তু রাস্তায় প্রচুর মহিলা, প্রত্যেকেই হিজাব পরা, বোরখার সংখ্যা খুবই কম, নগণ্য। যদি ওই রকম ধারণা আপনার থাকে সংবাদ মাধ্যমের বিভিন্ন খবরের দ্বারা প্রভাবিত হয়ে, তাহলে সেই ধারণা মুছে ফেলুন। আমরা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের বলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কেউ ট্রাফিক সিগন্যাল মানে না, ট্রাফিক পুলিশও নেই, খুব কম, আর সিগন্যালও কেউ মানে না, মানে রুলও কেউ মানে না। ট্রাফিক রুল যে যেভাবে পারে সেভাবে চলে আর কি। এই যে এই গাড়িগুলো দেখছেন, এগুলো লোকাল সার্ভিস, ইয়ে লোকাল শেয়ারিং হ্যাঁ না, হ্যাঁ এগুলোই লোকালে চলে। কেন মানে না জানো? কেন? আফগানিরা হচ্ছে একটা স্বাধীন চেতা জাত। হ্যাঁ, যে কোনো ব্যাপার মানামানির মধ্যে ওরা নেই। হ্যাঁ, যে আমি সব দিক দিয়ে স্বাধীন, হ্যাঁ। আমি কেন এসব মানতে যাবো? আমার ঘাড়ে কেউ কিছু চাপিয়ে দিলে চলবে না, আমি যেটা ঠিক মনে করবো সেটাই ঠিক। এটা হচ্ছে একদম সাংঘাতিক আফগান চরিত্র। হ্যাঁ, একদম অথেন্টিক আফগান চরিত্র। হ্যাঁ, ওই হচ্ছে ব্যাপার। সে তুমি আমাকে ধাক্কা মারলে মারো, তাতে অসুবিধা নেই, কিন্তু আমি সরবো না। اولوی اشاره رشید এখানে ঝামেলা লেগে গেছে। موتر تو خراب است دیگه. یه خود نمیگه که موتر خراب است دیگه. یه خود بیادر میگه یک طرفا میرم.
দুই পাঠানের ঝামেলা। ये যাই হোক, बिचार बिया क्लास था ওমর চলে এসেছে এই যে পরীক্ষা দিয়ে। ते 1 आवर है असला মনে আছে তো ওমরকে? कैसा रहा? एकदम ठीक ठाक पूरा? बहुत ज़बरदस्त था। ओके ओके, आप लोगों का ट्रैवल भी अच्छा था। हाँ एकदम पूरा अच्छा था, बहुत ही अच्छा था। कौन सी जगह पसंद आया? सब कुछ मतलब पूरा अफगानिस्तान ही खास है। यहाँ हर जगह में बहुत वेलकमिंग है पीपल यहाँ का, हाँ, ठीक है। तो बहुत अच्छा लगा, हेराट भी अच्छा लगा, वहाँ भी अच्छा लगा, उधर बहुत घूमे। फिर कंदाहार भी अच्छा लगा, सबसे अच्छा बामियान और बांदे आमिर बहुत खास। मगर सबसे खास है यहाँ का लोग। हाँ हाँ एकदम एक और नंबर। मेहमान नवाजी। हमारा मेहमान नवाजी तो सबके साथ है, मगर इंडियन के साथ तो बिल्कुल हाँ वो top। এখানে একটা গুরুদ্বারা আছে, সেখানে ওরা নিয়ে এলো, দেখি। হাকিম জগজিৎ সিং এলনাওয়াজ সরদারজি। এখানে দুজন শিখ কমিউনিটির মানুষের সঙ্গে কথা হলো, দুজনেই ইয়াং। পরে একজনের সঙ্গে অনেক কথা হলো, ওরা ক্যামেরায় কিছু বলতে চাইছে না, দে আর হ্যাপি। ওদের ফ্যামিলি তো দিল্লিতে থাকে, এখানে ওরা ব্যবসা করছে, এখানে জন্ম, অর্ধেক ফ্যামিলি ওখানে। ওরা 6 মাসে একবার দুবার করে যাতায়াত করে। এই অঞ্চলটাই শিখদের। গুরুদ্বারার ভেতরে ছবি তোলা নিষেধ, তাই গুরুদ্বারা দেখাতে পারলাম না। এই গুরুদ্বারা বেশ বড় এখানে। এখন আমরা জুতে যাচ্ছি, তারপর লাঞ্চ করব। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:08। পৃথ্বীজিৎ বলছে আগে লাঞ্চ করিস না, আগে জুটা ঘুরে নে, নাহলে এরপর আর হাঁটাচলা করা যাবে না। সত্যি লাঞ্চের পরে আর চলা যায় না। তারপর আমরা আবার শোর বাজারে যাব। কাবুলের পপুলেশন হচ্ছে 6 মিলিয়ন, মানে 60 লাখ মানুষ বাস করেন এই কাবুলে। ঘড়িতে এখন 1:33। আমরা এলাম কাবুল জুতে। আর এখানে আপনাদেরকে বলবো মারজান লায়নের গল্প। স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বাস এসেছে এখানে, আর এই হচ্ছে এন্ট্রান্স। আমরা এখন কাবুল চিড়িয়াখানার ভেতরে। এখানে টিকিট পড়ল 360 আফগানি টোটাল। তার মধ্যে ওই 100 আফগানি হচ্ছে ক্যামেরা চার্জ, আর বাকি 130 করে হচ্ছে এন্ট্রি ফি। এখানে আসা শুধুমাত্র মারজান লায়নের সমাধিটুকু দেখার জন্য। একটা নতুন স্ট্যাচুও বোধহয় তৈরি করেছে। পৃথ্বীজিৎ, জানো মারজানের গল্প? জানলাম আর কি। মারজানের গল্প খুবই মর্মান্তিক গল্প, আপনাদের বলছি। দিস লায়ন, মারজান, witnessed the turbulent history of Kabul and Afghanistan. The communist coup in the year 1978, then the invasion of Soviet Union in the year 1979, and after that during the period of 1990-93, the civil war of Afghanistan. এই সব কিছু সাক্ষী এই মারজান লায়ন। তারপর যেটা হলো সেটা 1995 সালের ঘটনা, 27শে মার্চ, এবং সেটা খুব মর্মান্তিক ঘটনা। একজন আফগান সৈনিক, সে বাকি সৈনিকদের নিজের বাহাদুরি দেখাতে মারজানের খাঁচার ভেতর ঢুকে পড়ে এবং সেখানে ও সঙ্গিনী চুচুয়াকে উত্ত্যক্ত করে। চুচুয়া কিছু বলে না, কিন্তু মারজান সেটা দেখে ইনস্ট্যান্টলি ওই সৈনিকটিকে হত্যা করে। স্বাভাবিক কারণে, বুঝতেই পারছেন, সিংহের খাঁচায় ঢুকেছে এবং সৈনিকটি মারা যায়। পরের দিন যেটা হলো সেটা আরও মর্মান্তিক। সেটা হচ্ছে ওই সৈনিকের ভাই বদলা নেওয়ার জন্য মারজানে এই চিড়িয়াখানায় ঢুকে মারজানের খাঁচায় একটা হ্যান্ড গ্রেনেড ছোড়ে। তাতে সাংঘাতিকভাবে আহত হয় মারজান। তার পুরো মুখের একটা দিক পুরো নষ্ট হয়ে যায়, পুরো সব দাঁত নষ্ট হয়ে যায়, চোখে দৃষ্টিশক্তি হারায়, বধির হয়ে যায়, মানে পুরো সম্পূর্ণ রকমভাবেই মানে বিকলাঙ্গ হয়ে যায়। তো এই সিংহটি, তার নিজের ক্ষমতা ছিল না আর হাড়ওয়ালা মাংস চিবিয়ে খাওয়ার। তো এইরকম একটা অবস্থা হয়ে যায় মারজানের। ইমিডিয়েটলি ওর প্রান্ত বেঁচে গিয়েছিল, কিন্তু ওই পঙ্গু হয়ে গিয়েছিল এই সিংহটি। তারপর 2001 সালে যখন আমেরিকান বাহিনী আসে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন মিডিয়া এসে এই মারজান সিংহের স্টোরিটা কভার করে এবং সারা দুনিয়াতে মারজান পপুলার হয়ে ওঠে। অ্যানিমেল অ্যাক্টিভিস্টরা সাংঘাতিক রকমভাবে প্রতিবাদ জানায়, কিন্তু সারা বিশ্বের কাছে মারজান একটা আইকন হয়ে ওঠে। পিস লাভিং আফগানদের এই পঙ্গু হয়ে বেঁচে থাকার
এক প্রতীক হয়ে ওঠে এই মারজান। কারণ আফগান মানুষেরা, সাধারণ মানুষেরা তাদের প্রতীক হয়ে ওঠে। কারণ চিরকালই আফগান সাধারণ মানুষেরা সাফার করেছে নানা রকম কিছুর, সেই ইতিহাস আমরা জানি। যাই হোক, তাদের প্রতীক হয়ে ওঠে এই মারজান। এই হচ্ছে মারজানের গল্প। এখানে বার্কিং ডিয়ার রয়েছে দুটো, অনেক দূরে এইখানটায়। এখানে সাপঘর, সাপঘরে মাছের অ্যাকুয়ারিয়াম প্রথমে রয়েছে, তেমন ভালো কোনো মাছও নেই। এই ময়ালের হাল খুব খারাপ, দেখি বোঝা যাচ্ছে কিচ্ছু খাওয়া দাওয়া পায় না, খুব দুর্বল হয়ে আছে। এখানে আরেকটা রয়েছে, সবাই শুয়ে ঘুমাচ্ছে। এই যে এখানে দুটো ব্যাকটেরিয়ান উট। কেনিয়া, তানজানিয়া ঘুরে আসার পরে আমাদের আর চিড়িয়াখানায় বন্যজন্তু দেখতে ভালো লাগে না, এখানে আসা শুধুমাত্র ওই মারজানের জন্যই। ইটস এ বিয়ার, ব্রাউন বিয়ার। এরকম ভাল্লুক আমি আগে দেখিনি। না, ব্রাউন বিয়ার। দিস ইজ নট পোলার বিয়ার, দিস ইজ ব্রাউন বিয়ার। ও বাবা, দারুণ আওয়াজ, আওয়াজ শুনছেন? এটা বর্তমানে দুটো সিংহ এখানে রয়েছে, একটা সিংহ একটা সিংহী। 2002 সালে মারজানের মৃত্যুর পরে এই সিংহ সিংহীকে চায়না আবার গিফট করেছিল এই কাবুল জুকে। মারজানকে গিফট করেছিল জার্মানির কোলন চিড়িয়াখানা। ডান দিকে পাখির খাঁচা আর ওপাশে কিছু, ওপাশে বাদরের খাঁচা রয়েছে। এই হচ্ছে সেই মারজান লায়নের স্ট্যাচু, যা এখন কাবুলের চিড়িয়াখানা এলে আপনি দেখতে পাবেন। এখানে লেখা মারজান। যারা খালিদ হুসেইনির কাইট রানার পড়েছেন সেখানে কিন্তু উল্লেখ রয়েছে এই মারজানের, আরও বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে, কিন্তু কাইট রানারের কথা আমার আপাতত মনে পড়ছে। মোহাম্মদ বলছে আগে শোরবাজার চলো, পাশেই শোরবাজারে খুঁজে নাও, তারপর খাবার খাবে। এটা ঘড়ি চক, সাংঘাতিক বিজি জায়গা এটা। এই ঘড়ি চকের পরেই শোরবাজার শুরু হলো। আপনারা কাবুল কেমন দেখছেন আমাদের সঙ্গে প্লিজ একটু কমেন্ট করবেন। আর যদি আমাদের এই আফগানিস্তান সিরিজ ভালো লাগে প্লিজ এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করবেন, ওটাই আমাদের সবচেয়ে বড় সাপোর্ট। যারা আমাদের আরও কিছু সাজেশন দিতে চান ইমেল করতে পারেন, আমাদের অন দ্য স্ক্রিন ইমেল আসছে। আর ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আমাদের ফলো করতে পারেন। অন দ্য স্ক্রিন আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেল পেয়ে যাবেন। এক্সপ্লোরার শিবাজি, পৃথ্বীজিতের হচ্ছে পৃথ্বীজিৎ দত্ত ইনস্টাগ্রামে, আর পৃথ্বীজিৎ ও মনের মানুষ ফেসবুকে। এগুলোতে ফলো করলে আমরা কোথায় যাচ্ছি, সেখানকার লেটেস্ট যে তথ্যগুলো, সেগুলো আমরা কিন্তু সব কিছু ওখানে পোস্ট করি। এই যে আমরা ইউরোপ যাব, ইউরোপের ভিডিও হয়তো পরে আসবে, কিন্তু আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে রিল দিতে থাকবো, পোস্ট, স্টোরি এগুলো দিতে থাকবো। তো আমাদের ওয়্যার অ্যাবাউট সম্পর্কে জানতে, একদম প্রেজেন্ট কোথায় আছি সে সম্পর্কে জানতে আপনারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমাদের ফলো করতে পারেন। ও আয়ে, আমরা আবার এলাম এই গুরুদ্বারার সামনে। नमस्ते गुरु जी। हम लोग सुभाष जी का घर ढूंढते ढूंढते आ गए, पहले भी आए थे। तो अभी कहाँ होगा वो घर, आपको पता है? वो सुभाष जी का घर जो था, हाँ, वो अब मंदिर बन गया। कहाँ पे है? उधर उस साइड में। जा सकते हैं? हाँ जी, मैं चलता हूँ साथ। চলিয়ে 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 যাক 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 যাক, পাওয়া গেছে পাওয়া গেছে। আমার না লোম খারাপ হয়ে যাচ্ছে। উনি বলছেন যে এখন মন্দির হয়ে গেছে ওই ঘর। उत्तम चाँद मल्होत्रा जी का यहाँ का एड्रेस दिया है। हाँ, आपको किसने यहाँ का एड्रेस दिया? हम ढूंढते ढूंढते आ गए। सुबह आए थे तब पता चला बच्चों से और कि आप आएंगे 1 बजे के बाद। तो हम लोग, सुभाष जी तो हमारा मतलब तो हमारे राष्ट्रीय नेता हैं भारत हाँ। के। तो वो तो सेकेंड वर्ल्ड वॉर के समय इधर आए थे। भारत की आज़ादी में बहुत रोल रखा। हाँ 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 मुझे जी, पता है, मैं भारत का इतिहास पढ़ता रहता हूँ। बहुत अच्छा, थैंक यू जी। और आप क्या यहीं पे मैं यहाँ पे अफगानिस्तान में हिंदू और सिख बरादरी का नुमाइंदा हूँ, गवर्नमेंट ऑफ महाराष्ट्र में। अच्छा, तो मैं यहाँ पे जो
बहुत ही लोगों के काम होते हैं, हाँ हाँ सरकारी जो आते हैं, हाँ हाँ पहचान पत्र चाहिए होता है या पासपोर्ट। हाँ हाँ। मेरे को फिर साइन और स्टैम्प करना पड़ता है, अच्छा अच्छा अच्छा। फिर उनको पासपोर्ट मिलता है। ओके ओके। तो आप कब गए थे लास्ट दिल्ली? मैं तो अभी जो 20-25 मार्च 2020 को जो यहाँ पे अटैक हुआ था गुरुद्वारे पे, हाँ। तो मेरी वाइफ की डेथ हो गई। अच्छा। हाँ जी हाँ। तो मेरे बच्चे थे फिर। ओके। तो आज की दुनिया में एजुकेशन बहुत ज़रूरी है। हाँ। तो मैं अपने बच्चों को फिर इंडिया में हिमाचल प्रदेश में अच्छा अकाल अकेडमी बड़ू साहब, अच्छा उसमें फिर एडमिशन करवाया उनका। अच्छा। वहाँ पे पढ़ रहे हैं। ओके। ये गुरुद्वारा है? वो मंदिर सुभाष जी का घर है। वो सुभाष जी का घर है? हाँ जी। हम लोग मैं बताता हूँ, अब मंदिर है वो। अच्छा, वहीं पे माथा टेकने आए हम। वो तो हमारे लिए भी मंदिर ही है। बहुत है मंदिर है, आपके लिए तो बहुत मानी हुई है। हाँ। पागल से पागल से। यही घर है? यही मंदिर है अभी? ओके। ये भैरव जी का मंदिर बना हुआ है यहाँ पे। अच्छा। अभी अभी मैं अंदर ले जाऊँगा ऊपर से। ओके ओके ओके। ये है ऊपर झंडी लगी हुई ना ऊपर, हाँ वो काली झंडी लगी हुई है मंदिर की। हाँ। और नीचे मंदिर बना, जोड़े उतारो और नीचे जाओ। अच्छा। धर्मशाला कलोन magami ges pishtar was karo. Pura darwaza ra paranda nu rana qolf monda nay saydana gak sanga monda. पृथ्वीजीत यही से ही जाएगा। Pura rafta mas ne baba qolf andaqtan. यही सुभाष जी यहीं पे थे? हाँ जी हाँ जी। वो आगे नीचे बैठते थे। ओके। ये तो हमारे लिए जूता इधर छोड़ जाए? मंदिर का जैसा है। ये जूता पहन के तो नहीं जाएंगे हम। Mandir to udhar wo bada hai mandir ye bada hai. এখানে मगर ये सुभाष जी हमारे लिए भगवान जैसा है। या बनाओ में कैसे क्या सी ये अजू खाते এখানে এখন মন্দির তৈরি করা। এই অবস্থা মন্দিরের। এখানে কোনো ছবি নেই, কিছু নেই, না ছবি উল্টানো রয়েছে। কিন্তু অবশেষে আমরা সফল হয়েছি জায়গাটা খুঁজে বার করতে। ঠিক। সেটাই সব থেকে বড় কথা। यस। ये उत्तम चाँद किसी उत्तम चाँद मालहोत्रा का घर हुआ करता था। ब्राह्मण था। हाँ ब्राह्मण था वो। हाँ, उत्तम चाँद मालहोत्रा उसका घर हुआ करता था। हाँ वो ब्राह्मण थे। और उत्तम सिंह मल्होत्रा। उत्तम सिंह मालहोत्रा। हाँ। इतनी एक मिनिट এটা ধর মানে এই জায়গা ভাবুন। হ্যাঁ মানে আমাদের ওই যেটা বারবার তুই বলছিস, এই জায়গা কোনো তীর্থস্থানের থেকে কম না আমাদের কাছে অন্তত। আমি জানি না কজন ভারতবাসী আমাদের সঙ্গে সহমত হবেন, হওয়া যদিও উচিত। এটা তীর্থস্থানই আমাদের কাছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বিশ্বাস করুন। মানে এই জায়গায় এসে আমি চশমাটা খুলছি। হ্যাঁ, उत्तम सिंह मल्होत्रा का घर था। আগে কৈলাসে গিয়ে হয়েছিল চোখে জল, এখানেও তাই। I cannot resist myself. Cannot resist. Thank you so much. आपकी वजह से हुआ। नहीं हमारे मेहमान हो आप। ये तो हमारे लिए गर्व की बात है मतलब कि हमारे जो रिश्ते हैं भारत से जुड़े हुए हैं। हाँ एकदम बिल्कुल। अगर अफगानी के नाते ना, और मैं आपको एक बात बताना चाहता हूँ कि अगर हमारी जन्मभूमि अफगानिस्तान है तो हमारी कर्मभूमि भारत है। ये बात आपको माननी पड़ेगी। सही बात सही बात। अगर हमारी जन्म अफगानिस्तान में हुआ है तो हमारे कर्म भारत से जुड़े हुए हैं। बिल्कुल बिल्कुल। आधा शरीर हमारा अफगानिस्तान का है और आधा शरीर हमारा भारत का है। ठीक ठीक। ये बात आपको माननी पड़ेगी। जो एकदम एकदम एकदम। भारत के रिश्ते अफगानिस्तान के साथ बहुत गहरे हैं, बहुत गहरे हैं, बहुत बहुत हजारों सालों से गहरे हैं। और बहुत सालों से चल रहा है ये। चलो इसके पीछे गुरुद्वारा है फिर। हाँ चलिए चलिए। इधर गुरुद्वारा है। অদ্ভুত একটা ভালো লাগা। এবার ওপর থেকে একটা ভিউ পাওয়া যাবে। ये गुरुद्वारा है बाबा मनसा से। সেই বাড়ি। আজ আমাদের কাবুল আসা সার্থক। আজ আমাদের এই আফগানিস্তান ভ্রমণ সার্থক। একদমই তাই, একদমই তাই। এই ব্যাপারে দ্বিমতের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। এই অনুভূতিটা
ভাষায় বা ক্যামেরায় প্রকাশ করতে পারছি না, যেটা মনের এই মুহূর্তে যেটা মনের মধ্যে চলছে আর কি ব্যাপারটা, একদম যে সত্যি আমাদের অনেক পুণ্য করেছি, তাই খুঁজে পেলাম এই জায়গাটা, এখানে আসতে পারলাম। ভাবতে পারছেন 1941 সালের মার্চ মাসে এইখানেই পদধূলি পড়েছিল আমাদের নেতাজির। আমাদের ভারতবর্ষ থেকে একবার ফরওয়ার্ড ব্লকের কোনো প্রতিনিধি দল এসেছিলেন, যেই সময় রাজীব গান্ধী আমাদের রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় ওনারা আবেদন করেছিলেন যে যদি এটাকে, নেতাজি যেহেতু এখানে ছিলেন এতদিন, যদি এটাকে অধিগ্রহণ করে কিছু করা যায়, কিন্তু সেই সময় সরকারের তরফ থেকে কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি আর কি। কিন্তু ইংল্যান্ডে 1911-12 সালে যে বাড়িটায় জওহরলাল নেহরু 2 বছর থেকে পড়াশোনা করেছিলেন, সেটা কিন্তু একটা হেরিটেজ এবং মিউজিয়ামের জায়গায় আছে। মন্তব্য নিষ্প্রয়োজন, রাজনৈতিক বিতর্ক বাড়াচ্ছি না, শুধু একটু ভেবে দেখতে বলছি। ঠিক, তবে নটবর সিংকে 1988 সালে বোধহয় চিত্ত বসু একটা চিঠি লিখেছিলেন, তৎকালীন এমপি, এবং এই ব্যাপারে সংরক্ষণের ব্যাপারে তিনিও তদবির করেছিলেন। যাই হোক, আমরা এখন সেইখানেই, এই সেই জায়গা, এই সেই বাড়ি। এখানে তখন দোতলা ছিল, এখন ভেঙে রিকনস্ট্রাকশন হয়ে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটাই সেই বাড়ি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। फिर से एक बार आपको थैंक यू सो मच, वेलकम टू अफगानिस्तान। थैंक यू सो मच, आपकी वजह से ये जगह ढूंढ पाए हम। और आपको भी उमर जी थैंक यू सो मच, वेलकम वेलकम। और मोहम्मद जी थैंक यू सो मच फॉर हेल्पिंग मी टू फाइंड दिस प्लेस। ये बहुत अच्छा मैंने बोला जो आप यहाँ है ना, आपकी यात्रा अब सफल हुई, आप सफल हुई एकदम। सुभाष जी के जहाँ चरण पड़े थे, आपके भी चरण पड़े। अरे मेरा चरण क्या, उसका चरण का धूल अभी भी कहीं पे होगा, यहाँ पे वो मेरे माथे पे लग गया। बिल्कुल बस बिल्कुल, वो एक महान हस्ती थी भारत। हाँ, আগে এখানে ওপরে দোতলায় ঘর ছিল, কিন্তু সব কিছু এখন রিকনস্ট্রাকশন হয়ে গেছে, এখন জায়গাটা সম্পূর্ণ আলাদা। আমি এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে আমি এবং পৃথ্বীজিৎ আমাদের সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, প্লিজ কিছু করুন এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য। অ্যাটলিস্ট সেটা না পারুন, একটুখানি ডিরেকশান দিন, বা যারা এখানে আসবেন ভারতবর্ষ থেকে, তারা যাতে এই জায়গাটা ভিজিট করতে পারেন তার ব্যবস্থা করুন, সেইটুকু অন্ততপক্ষে করে দিন, তাহলেই হবে। দারুণ মানুষ এই গুরজিৎ সিংজি, ওনার জন্যই হলো, থ্যাংক ইউ জানানোর ভাষা নেই। ভাবতে পারছেন এই রাস্তা দিয়ে এক সময় সুভাষচন্দ্র হেঁটে যেতেন, আমাদের নেতাজি, আমাদের সবার প্রিয় নেতাজি হেঁটে যেতেন এখান দিয়ে। উনি যেটা বলছেন এটা হচ্ছে ভারতের যে দেওবন্দ, তার শাখা, 400 বছরের পুরনো এই মাদ্রাসা, দেওবন্দের শাখা। ব্যাস, আমাদের আর কিছু আফগানিস্তানে এক্সপ্লোর করার নেই, উই আর ডান। এবার খাবার খাবো, লাঞ্চ করব। এখানে একটা জিনিস দেখুন, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে আফগানিস্তানে এরকম একটা চাইল্ড হেলথ ইনস্টিটিউট পাওয়া যায়। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে ওজির আকবর খান। এই জায়গাটা খুব পশ এলাকা কাবুলের, এবং এখানে একটু আগে কিছু একটা রাস্তা দিয়ে এলাম, পাশে বাড়ি ছিল, বাড়িগুলোর অর্ধেক কাটা, জাস্ট কেটে দিয়েছে মনে হবে, রাস্তাটাকে চওড়া করার জন্যই বাড়িগুলোকে কাটতে হয়েছে। রিপাবলিকের সময় মানে এখানে খুবই পশ লোকেরা থাকে, খুবই বড়লোক লোকেরা থাকে, ওমরের কাছ থেকে যা আমরা জানলাম, এবং তারা রিপাবলিক টাইমে ওই বাড়িগুলো ভাঙতে চায়নি, রাস্তা চওড়া করতে দিতে চায়নি, কিন্তু তালিবানরা আসার পরে তারা বলেছে যে হয় তোমরা বাড়ি কাটো, নাহলে আমরা বোম মেরে উড়িয়ে দেবো, রাস্তা চওড়া করবো। তারপরে ওরা বাধ্য হয়েছে বাড়ি ছাড়তে, বাড়ি অর্ধেক করে কেটেছে, রাস্তা চওড়া হয়েছে। বেশ ভালো রেস্তোরাঁ, নাম হচ্ছে নমক, নামক, হ্যাঁ সল্ট অনলি। বলছে এই জায়গাটা 9 দিন হলো উদ্বোধন হয়েছে। এই হচ্ছে পুরো ভেতরটা অ্যাম্বিয়েন্স। আমরা অর্ডার দিলাম মান্ডি, মাটন মান্ডি আর ডাল মাখানি, সেই সঙ্গে চিকেন বাটার মশলা, হ্যাঁ বাটার চিকেন, তাই বাটার চিকেন, সরি, ডাল মাখানি, বাটার চিকেন, রায়তা, আফগানি নান, অ্যান্ড দ্যাটস মান্ডি।
দেখি ডাল মাখানি কেমন করেছে। ডাল মাখানির ডালটা দেখেই তো অন্যরকম লাগছে রে। ডাল মাখানিটা হয়নি না আমাদের মানে ডালটাই ডিফারেন্ট, কিন্তু টেস্টটা খারাপ হয়নি। না খারাপ হয়নি, তবে আমাদের ওখানে ডাল মাখানি বলতে যে জিনিসটা বুঝি এটা সেটা না। ঠিক আছে, একটা নতুন ধরনের জিনিস এক্সপেরিমেন্ট করলাম, ডাল বানিয়েছে, খেলাম, ডাল বানিয়েছি, এতদিন পরে ডাল খাচ্ছি, হ্যাঁ, যে কোনো ফর্মে বা শেপে, সেটাই বড় কথা। বাটার চিকেন, বাটার চিকেনটা ফাটাফাটি করে খাও। দেখি মান্ডির রাইসটা কীরকম। স্পাইসি, অনেকটা মাটন দিয়েছে, খাবার অনেক বেশি হয়ে গেছে। এটা হচ্ছে মাটন, সুসিদ্ধ মাটন। Your travel here in Afghanistan. Definitely we enjoyed, and I hope that you will come again here. definitely Then take more times, like 3 weeks, 1 month. Then Definitely. we will go everywhere. This definitely time it was a साथ में घूमेंगे, and please visit India. और Inshallah, I will visit India with Definitely. Muhammad and with our Ustad. अभी आ जाओ उस्ताद इंडिया में। বেশ ভালোই খাওয়া হলো। বিল হলো 1880 টাকা, 1880 আফগানি। আমরা আবার ঘুরে একই জায়গায় চলে এলাম, শারেনাওতে। এখানে ওই শাড়িয়াক খাবো। শাড়িয়াক হচ্ছে বিশেষ ধরনের আইসক্রিম, এখানে খুব পপুলার দোকান রয়েছে। ওমর বললো এটা আমি খাওয়াবো, তো সেই জন্য ওকে মোহাম্মদকে ওমর পয়সা দিয়ে গেছে, বলছে এটা খবরদার তুমি দেবে না। এই হচ্ছে শাড়িয়াকের জায়গা। দেখুন বানাচ্ছে এভাবে, একদম কুলফি মালাইয়ের মতো। কাবুলে এলে কথাই আছে, এই আইসক্রিম মানে শাড়িয়াক মিস করা যাবে না। ওকে, চলে এসেছে। বাপরে বাপ, এ তো অনেক। কুলফি মালাই, একদম কুলফি মালাই। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, ফাটাফাটি। কিন্তু মিষ্টি কিন্তু বেশি নয় পৃথ্বীজিৎ, হালকা মিষ্টি, দুধে মানে ক্ষীরের গন্ধ। আইসক্রিমটার তলায় যে দুধের মতো জিনিসটা আছে, ওটা পুরো রাবড়ি। হ্যাঁ রাবড়ি, আমাদের যে রাবড়ি, এই রাবড়িটাই এইখানে, এই যে নিচে এটা পুরো রাবড়ি, এটা পুরো রাবড়ি। কাবুলের সেরা খাওয়া ভাই এটা, আফগানিস্তানে आसार पर। ओके बाय बाय, चलिए बहुत अच्छा लगा। ओके, आपका नंबर है मेरे पास? नंबर है। हाँ ओके, वो व्हाट्सएप नंबर है। हाँ ठीक। ঘড়িতে এখন 6টাও বাজেনি, 5টা 34 মিনিট। আজকে এখন সব ব্যাকআপ নেব, ঠিকঠাক করব, গোছগাছ করব। কালকে ভোরবেলা বেরিয়ে যেতে হবে, 5টার সময় গাড়ি চলে আসবে। এখানে অত চাপ নেই তাড়াতাড়ি এয়ারপোর্ট যাওয়ার, তাও ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে তাড়াতাড়ি যেতে হবে। ডোমেস্টিক ফ্লাইট হলে আফগানিস্তানে মোটামুটি আধ ঘন্টা আগে গেলেও হয়, 15 মিনিট আগে গেলেও হয়। যাই হোক, কালকে দিল্লি অবধি কিন্তু এই ব্লগ চলবে, আমাদের ফেরার অভিজ্ঞতাও থাকবে এই ব্লগেই। সঙ্গে থাকুন, এখনই শেষ করছি না। এখন সকাল 5:30, কাবুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডিপার্চার লাউঞ্জের দিকে এগুচ্ছি। অ্যারাইভেলের থেকে ডিপার্চার লাউঞ্জটা অনেক বেটার কাবুল এয়ারপোর্ট, মানে অনেকাংশে বেটার। बहुत अच्छा लगा आपसे मिलकर। I wish you enjoy in Afghanistan. Yeah, we did. এখন 7:20 আমরা বোর্ডিং করছি, বাসে উঠছি। সেই কাবুল এয়ারপোর্ট, হ্যাঁ 2021 সালে যখন আমেরিকান সোলজাররা চলে যাচ্ছিল, তখন এই এয়ারপোর্ট সবচেয়ে বেশি পপুলার হয়ে গিয়েছিল, তাই না? মনে আছে? তবে সব থেকে পপুলার এয়ারপোর্টটাই আমরা দেখাতে পারলাম না, কান্দাহার এয়ারপোর্ট। সেটাই পারলাম না দুর্ভাগ্যবশত এবারের যাত্রায়। কি আর করা যাবে, সেদিন ফ্লাইট ছিল না। হ্যাঁ ছিল না, সেদিন আমাদের আবার বামিয়ান হতো না। হ্যাঁ ঝামেলা হয়ে যেত। যাই হোক, আসার সময় তো আপনারা জানেন যে মাত্র 9 জন ছিলাম ফ্লাইটে, কিন্তু এখন যাওয়ার সময় অ্যাটলিস্ট যা মনে হচ্ছে 50-এর ওপরেই রয়েছে। এটা দেখে ভালো লাগছে, এই বাস থেকে যাওয়ার যাত্রীর সংখ্যা বেশি। তবে এখানে ভারতীয়ও রয়েছে অনেকেই, তাদের বেশিরভাগই ব্যবসা বা কাজের সূত্রে এখানে এসেছিলেন, বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তা দেখে, মানে কথাবার্তা শুনে।
বসে পড়েছি আবারও পাখার ওপরেই, আসার সময় তাই হয়েছিল। খাবার দিয়ে গেল, পৃথ্বীজিৎ নিয়েছে চিকেন রাইস আর আমি নিয়েছি ভেজ রাইস। ভেজ রাইসে এখানে আলু আর কড়াইশুটির একটা তরকারি, সঙ্গে ভাত আর একটা পাউরুটি, আর এখানে একটা কেক দিয়েছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3। পরে 3-তে ল্যান্ড করে গেছে। হ্যাঁ, আমার একটু আগে থেকে গোনা উচিত ছিল। ল্যান্ডেড সেফলি। এখানে একটু ওয়েট করতে হবে। এখন ঘড়িতে সময় 10:54। আর এখান থেকে কলকাতার ফ্লাইট এয়ার ইন্ডিয়া 3:45, মানে 4 ঘন্টা। আমার কোনো আফগান টাইমে আছে। ঘড়িতে এখন 2:08। আমরা চেক ইন করে সিকিউরিটি ক্লিয়ার করে ভেতরে এসে বসে আছি, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল। হ্যাঁ, সেরকমই হলো। আর 1 ঘন্টা পর থেকে বোর্ডিং চালু হবে 3:45 এয়ার ইন্ডিয়া ফ্লাইট, যেটা কলকাতা ল্যান্ড করবে 6:05। কেমন লাগলো আমাদের এই আফগানিস্তান সিরিজ? প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আরও কোনো সাজেশান থাকে আমাদের ইমেল করতে পারেন shivaji.explorer@gmail.com, অন দ্য স্ক্রিন আসছে। যাই হোক, একটা দারুণ ট্যুর করে অনেক ভালো স্মৃতি নিয়ে ফিরে এলাম আমরা ভারতবর্ষে। 4 দিন পর শুরু হবে আমাদের ইউরোপ ট্যুর। মাত্র 4 দিনের ছুটি। 5ম দিন আবার 24 তারিখ সকালে বেরিয়ে পড়তে দিল্লি। হবে আমাদের। আর 25 তারিখ সকালে ফিনল্যান্ডের ফ্লাইট। যখন আপনারা এই ভিডিও দেখছেন খুব সম্ভবত আমরা ইউরোপ ট্যুর শেষ করে এসেছি বা জাস্ট শেষের দিকের। হ্যাঁ, সেরকম চলছে আর হবে। কি। হ্যাঁ, ভালো থাকবেন সকলে। আজকে এই পর্যন্ত, এখানেই ভিডিও শেষ করছি। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। যাই হোক, সাজেশন দেবেন যে এরপর আফগানিস্তানের পর এই রকম আর কোন জায়গা আপনারা দেখতে চান। ভালো থাকবেন, টাটা। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।